ছবিটা আমার কাছে আছে, আপনি চাইলে আমি আপনার মোবাইলে পাঠিয়ে দিতে পারি। সামান্তার এমন একটা পরিণতি মানতেই পারছি না। আচ্ছা, উকিল সাহেব বলছিলেন আগামী সোমবারে নাকি সুমনের হিয়ারিং ডে। বাসায় একলা থাকছেন বলে খারাপ লাগছে না? মনে করেন যে ভালো লাগছে, খুশি খুশি লাগছে। তুমি কি শিওর যে ওটা ভাবিই ছিল? ওরা লাশের ছবি তুলে রেখেছিল। এর মধ্যে আবার আপনি আরেকটু বিয়ে করতেছেন, আবার সিরিয়াল দিয়ে তুলছেন, এত ঠিক না ভাই। এখন আমার কি করা উচিত? সুমন যেভাবে আছে সেভাবেই থাকবে নাকি ও বেরিয়ে আসবে? আমার মনে হয় এই পরিস্থিতিতে ওকে আর শাস্তি দেওয়াটা ঠিক হবে না। ও যদি আমাদের কাছে এসে ক্ষমা চাইতো, আমরা কি ক্ষমা করে দিতাম না? তুমি সামান্তাকে ক্ষমা করে দাও বাবা। যেহেতু একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে, সেজন্য আমি ওকে অ্যাভয়েড করতে পারিনি। তোর তো তাহলে অয়নকেও চিনবার কথা। ভাই, হিয়ারিং এর ডেট তো আগামীকাল। আপনার বস তো কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে না, আমি মুভ করব কিভাবে? আরে ভাই, আপনারা তো টেনশন করেন কে? বস আপনারা বলছে না সময় হলে সব জানাবে। ভাই, একটু আগে জানানো যায় না? আমার তো অনেক কিছু ম্যানেজ করতে হয়। আমি শেষ মুহূর্তে কোনো ঝামেলায় পড়তে চাই না। তাছাড়া একটা কেস নিয়ে পড়ে থাকলে তো আর চলবে না। আপনারা একটা কাজ নিয়ে পড়ে থাকতে কে বলছে? অন্য কাজ করেন। ভাই রে, আমি তো করতে চাই, কিন্তু অন্য কাজে ইনভলভ হয়ে গেলে এগুলো সামলাবো কিভাবে? আপনারা না আমার ভাইরার বাড়ির কথা বলছিলাম, ওটা কি করলেন? হ্যাঁ, নামজারি করতে দিয়েছি, এই সপ্তাহান্তিক সময় লাগবে। ভাই, এটা তো অনেক ছোট কাজ। এই কাজ করতে কয় টাকা লাগবে? কত আর দিবেন? 1025 দিয়েন। বাইরে আপনারা তো আমি অনেক বড় একটা উকিল মনে করছিলাম, এখন তো দিই সাইজে আপনি একদম ছোট। আচ্ছা ঠিক আছে, 25,000 না, আমি আপনার 50,000 টাকা দেবো। আপনি খালি আমি যা বলবো আমার বাইরে সেটা খালি সমর্থন করে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, তাই করবো। তো চলেন ভাই, চলেন। আপনি? জি, এই ঠিকানা একটা কুরিয়ার আছে, স্নিগ্ধা নাম। জি, আমার নাম স্নিগ্ধা। আচ্ছা, এখানে একটা সিগনেচার করে দেব। একটা ওকে, থ্যাংক ইউ। জি। জর্জ, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আবার ডায়াল করুন। The dialed number is currently unreachable. বাইরা ভাই, উকিল সাহেব আপনার সাথে দেখা করতে চাইলো। আমি বললাম যে বাসায় এইসব বিষয় নিয়ে আলোচনা করলে বউ শুনে ফেলতে পারে। বিষয় সম্পত্তির ব্যাপার বউরা যত কম শোনে ততই ভালো, এই জন্য এখানে নিয়ে আসলাম। ঠিকই করছেন ভাইজান, আপনি করবেন না তো কেডা করবেন? খান আপনি আমার একমাত্র ভাইরা, আপনি নিশ্চয়ই আমার ভালো চান। হ্যাঁ স্যার, আমারও মনে হয় কি জানেন, এই বিষয় সম্পত্তি, টাকা পয়সা এ সমস্তর মধ্যে মহিলা সম্প্রদায়কে না জড়ানোই ভালো। হ্যাঁ ভাই, আমি তো আপনি ভালো চাই। উকিল সাহেব, আপনি শুরু করেন। জি ভাই, আমি শুরু করব। তো অবশ্যই শুরু করবেন, আপনি শুরু না করলে শুরু করবে কিটা? আর শুরু করবেন না, কি কাজের অগ্রগতি সেটা জানানো দরকার না? জি ভাই, আমি তো আপনার নামজারির কাজ শুরু করে দিয়েছি।
ধরেন এই সপ্তাহ দুয়েকের মধ্যেই সমস্ত পেপারস হাতে এসে যাবে। এবার আমি বলি, বাইরা ভাই, আপনার আগের স্ত্রী কোনো চাচাতো ভাই বোন আছে? আছে আছে। তাদের মধ্যে কেউ একজন যায় রেজিস্ট্রি অফিসে খোঁজ খবর নিছে। খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারছে সেটা শুনে তো আমি অবাক। যে কোনো সময় ওয়ারিশের জন্য ওরা মামলা করতে পারে। কাম সারছে? কোনো কাম সারে নাই। উকিল সাহেবের কাছে শুনে আমি তো চমকে উঠছিলাম। আসলে এইসব আইন টাইন নিয়ে তো আমরা ঘাটাঘাটি করি না। মুসলিম পারিবারিক আইনে যদি কোনো মহিলা মারা যায়, তার যদি সন্তান না থাকে, তাহলে তার অংশীদার খালি স্বামীই থাকে না, তার স্বাস্থ্য বোন, স্বাস্থ্য ভাই কিংবা তার ছেলে মেয়ে তারাও অংশীদারিত্ব পায়। আর সেই হিসেবে তারা সম্পত্তি পাওয়ার চেষ্টা করবে, সেটাই স্বাভাবিক। উকিল সাহেব আমারে বলল, তারা কিছু করার আগে আপনি যদি নামদারি এটা করে ফেলান, তাহলে আপনি সেভ হয়ে গেলেন। আমি এই জন্য উকিল সাহেবের কাজ শুরু করে দিতে বলছি। দেরি করলে যদি আবার কোন বিপদে পড়ি, কাগজটা হাতে আসলে আপনারা কেউ কিছু করতে পারবো না। ভাই, ও ভাই, আপনি শুধু মোর ভাইরা ভাই না, আপনি মোর বড় ভাই সমতুল্য। আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই শিরোধার্য, আমি মানিয়ে নেব। আপনি বলেন যে আমাকে কি করতে হইবে। কি? আরে আমি তো সেটা জানি। সেই জন্য উকিল সাহেব যখন 2 লাখ টাকার কথা বলছে, আমি একদম না করি নাই। কয়েক কোটি টাকার সম্পত্তি, মাত্র 2 লাখ টাকার জন্য তো রিক্সের মধ্যে থাকতে পারে না। আপনি এক কাজ করেন, ওনারে 2 লাখ টাকা দিয়ে দেন। কাম সারছে? 2 লাখ টাকা? সম্পত্তি রক্ষা করা লাগবে না। আরে জানেন তো, সম্পত্তি অর্জন করার চেয়ে সম্পত্তি রক্ষা করা কঠিন। 2 লাখ টাকা লাগলেও তো সম্পত্তি তো হারানো যাবে না। কাম সারছে? তো উকিল সাহেব টাকা কতক্ষণে লাগবে না? আর উকিল সাহেব কর না কেন, কন না, আজকে দিলে খুব সুবিধা, তাহলে ভালো রিক্সা ভাই। কমে যায়। ভালো ভাই, 2 লাখ টাকা ক্যাশ আছে না? না থাকলে তো বিপদ। না, আছে আছে। যান, আপনি তাড়াতাড়ি নিয়ে আসেন। ঠিক আছে, নিয়ে আসতে আসি। যান, যান। চল, না, আপনার আসেন তো, চল। ভাই, আপনি আমাকে 50,000 টাকা দিয়ে 1.5 লাখ টাকা আপনি নিয়ে যাবেন। এই, আমি কত নিলাম না নিলাম তাতে আপনার কি? হ্যাঁ, আপনি যা চাইছেন তার চেয়ে ডবল দিতেছি। হ্যাঁ, এত লোভ করেন কে? ওই মিয়া, কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। মিঠু, জি বস। তুমি উকিল সাহেবকে বলো যাতে সুমন তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে, সেই ব্যবস্থা করতে। জি আচ্ছা, আমি বলবো। তার আগে তুমি উকিল সাহেবকে নিয়ে সামান্তাদের বাড়িতে যাবে, গিয়ে ওনাদের সাথে কথাবার্তা বলবে, কারণ ওনারা এই বিষয়ে টেনশন করতে পারে। বস, আমি তো বাসা চিনি না, বাসা যাবো কেমনে? গাধার মতো কথা বলো না মিঠু। তোমাকে আমি একটা জায়গায় পাঠাবো, নিশ্চয়ই ঠিকানা দিয়ে পাঠাবো। উকিল সাহেব আমার সাথে ওই বাড়িতে গেছে, সুতরাং সে বাড়িটা চেনে। তুমি যাবে উকিল সাহেবের সাথে, ঠিক আছে? জি, তাইলে কোনো অসুবিধা নাই বস। না, কোনো অসুবিধা নাই। তাহলে উকিল সাহেবরে বলি সুমনরে বার করে নিয়ে আসতে বস। তুমি এমনভাবে কথা বলছো যেন উকিল সাহেব গিয়ে ডাকলেই সুমন বেরিয়ে আসবে। এখানে আইন ফাইনের কোনো ব্যাপার নাই, তাই না? আমি তাহলে উকিল সাহেবের কি বলবো? উকিল সাহেবকে তোমার কিছু বলতে হবে না, যা বলার আমি ওনাকে ফোনে বলবো, ঠিক আছে? জি, যাও তুমি যাও। গেটে তালা কেন? বাচ্চা, বাচ্চা, আপনি কি এখানে কেউ কি বিশ্রাইতে আছেন? জর্জ। জর্জ হইলে ও ওই যে ছবি টবি আঁকে শিল্পী, এই বেটা? জি। এ তো নাই, তো চলে গেছে। চলে গেছে? কোথায় চলে গেছে? কোথায় আবার? আমেরিকা। সেখান তো তার ফাদার মাদার থাকে।
ফাদার মাদারের কাছে চলে গেছে। কি বলছেন আপনি? কাম সারছে। আফা, আপনি কি আমার কথা বিশ্বাস করতে আছেন না? বিশ্বাস আপনাকে করতেই হবে, কেন না আমার দুই বইয়ের অত্যাচারে আমি মিথ্যা কথা বলা ভুলে গেছি। ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারি না। দুই বউ মানে আবার মনে করি না সে একসাথে দুই স্ত্রী আছে আমার। একটু মরিয়ে গেছে, এবার আমি দ্বিতীয়জনকে বিয়ে করছি। হে দ্বিতীয়জন, ওরে আল্লাহ, হে আবার বড়জনের থেকে এক কাঠি সরেশ, এই দরজাল টাইপের দরজাল, বুঝলেন, নগালিয়া। আচ্ছা, এই বাড়িতে আরো একটা ছেলে থাকতো, বাদশা, ও কোথায় আছে বলতে পারেন? বাদশা হাসি আটকাই রাখতে পারতে আছি না। যেমন নাম হের বাদশা, কামে কাজেও হে বাদশা। হে কি হারছে জানেন? এই যে দেখেন, তালা একটু মারিয়ে দিয়া, এক ফুল হাফ পেন হাইয়া পিন দিয়া, কেটসে একগো পায়ে দিয়া, পুরা ঢাকা শহর হে ঘুরিয়ে বেড়াইতে আছে। আচ্ছা আপা, আপনি কি হাগোদারে কোনো ওই যে ছবি টবি আঁকতে দিয়েছেন? যদি দিয়ে থাকেন ভুলিয়া যান, নেভার এভার কোনোদিনও ফেরত পাইবেন না। কিরপিনে জানেন, 6 মাস তামাই একটু ছবি আঁকতে দিয়েছিলাম ওই যে আমেরিকান সাহেবের কাছে। কোনো লাভ হয় না, জোতার তলি ক্ষয় হয়ে গেছে, কিন্তু ছবি আর পাই নাই। এবার কেমনে ফুরুত চলে গেছে আমেরিকা। আচ্ছা, আপনার কাছে কি বাদশার সেল নাম্বারটা আছে? বাসার নাম্বার মধ্যে নাই। তা আপনি যদি ইচ্ছা করেন মোর নাম্বার সেভ করে রাখতে পারেন। আপনার যখন দরকার হইবে আপনি আমাকে ফোন দেবেন। কিন্তু আফা, আমার স্ত্রী যখন সামনে থাকবে তখন কিন্তু ফোন দিয়েন না। হ্যাঁ, আপনি বুঝবেনই বা কেমন যে সামনে আছে কি পিছিয়ে আছে। সমস্যা কি জানেন, যদি সে বুঝে হালায় আনে কোনো মাতারি মানে কোনো মহিলা ফোন দেছে, এমন চিক করে দেবে যে ফোনের ওই পাশে করলে আপনার কানে একটা তবদা লেগে যাইবে। আপনি নাম্বারটা দেন, আমি সেভ করে রাখি। আছে টেকনিক আছে। আরে, আপনি তো এইমাত্র বললেন যে আপনার বউ অনেক ডেঞ্জারাস। এখন যদি আপনার বউ আপনার ফোনে আমার নাম্বার পায়, তাহলে আপনার জন্য এটা একটু বিপজ্জনক হয়ে যাবে না? আফা, আপনি নিশ্চিন্তে আপনার নাম্বার দেন। আমাকে কি মনে করছেন? আমাকে যত বোকা মনে করছেন? এত বোকা করলাম না, বুঝলেন, ফ্রম বরিশাল। পারবো কি জানেন, এই আপনার নাম্বার থাকবে ঠিকই, বাসার নাম লিখে রাখুন। কারণ বাসার এখানে আপনার সাথে মোর পরিচয় হয়েছে, সেই পিনে বাসার লেখা থাকবে। ফোন করলেই বুঝবো যে কেটা ফোন দিয়েছে। মোর স্ত্রী যতই চালাক হোক, সে কোনোভাবেই ধরতে পারবো না যে কার সাথে কথা বলতে আছি। এবার আসলেই মনে হচ্ছে যে আপনি বরিশালের লোক, ভেরি ট্যালেন্টেড। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, চলে গেলে কি কি প্রশংসা দিলে নাকি অপমান করলে কিছু তো বুঝতে পারতেছি না। বসের শরীরটা খারাপ, এই জন্য উকিল সাহেবের সাথে করে নিয়ে আসলাম। কালকে আপনাদের হিয়ারিং এর ডেট, সময় তো আর নষ্ট করা যাবে না। জি জি, তা তো অবশ্যই। রুবায়েত স্যার উকিল সাহেবের সব বুঝাইয়া দিছে। এখন আপনাদের যদি কোনো কথা থাকে বলতে পারেন। না, আমাদের আর কি বলার আছে, উনি যা ভালো মনে করেন তাই করবেন। আরে আপনি কোনো চিন্তাই করবেন না, রুবায়েত সাহেব সব কিছু আমাকে বুঝিয়ে বলেছে, এখন কোনো সমস্যাই নাই। আগামীকাল হিয়ারিংটা হোক, দেখবেন ভালো একটা ফল আসবে। আমি সিরাজ উকিল, আমার উপর ভরসা করতে পারেন। যে করেই হোক আসামিকে আমি খালাস করে আনবই, এটা আমার দায়িত্ব। হ্যাঁ, সেটাই তো আশা করি। কালকে হিয়ারিং এর সময় কখন? জজ সাহেব সকাল 11টায় বসবে। আমরা কি যেতে পারবো? অবশ্যই যেতে পারবে। আগামীকাল যে ধরনের আর্গুমেন্ট হবে সেখানে পরিবারের লোক উপস্থিত থাকতে পারে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই মানে? না না, এখন যে ধরনের হিয়ারিং হবে তাতে পরিবারের লোকজন উপস্থিত থাকতে পারে, তাতে কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, দেখুন আপনাদের কাছে যেটা ভালো মনে হয় সেটাই করুন।
হয়ে গেছে? হ্যাঁ। ভাসানী চাচা তোকে এগিয়ে দিতে যাচ্ছে না? চেয়েছিল যেতে, কিন্তু তার আর দরকার হবে না। ভাইয়া, তুমি কিন্তু তোমার খেয়াল রেখো। হ্যাঁ ভাইয়া, আমি কিন্তু কিছুদিন পর আবার ছুটি নিয়ে আসব, আর তখন তোমার জন্য আবার নতুন করে বউ দেখব। না রে, তার আর দরকার হবে না। এমনিতেই তো জীবনের অনেকগুলো সময় চলে গেল, আর ঘর সংসার সবাইকে দিয়ে হয় না। এটা কোনো কথা হলো না ভাইয়া। এই যে আমি আজকে চলে যাচ্ছি, তুমি কিন্তু আবারও একা হয়ে যাচ্ছ। না, ভাসানী চাচা আছে, তাছাড়া সিলেটে তো তোকে আর বেশি দিন থাকতে হবে না। আর আমার নতুন কিছু বিজনেস প্ল্যান আছে, ওগুলো নিয়ে আমি ব্যস্ত হয়ে থাকবো। শোন রিনি, অয়নের সাথে কি তোর কোনো যোগাযোগ হয়েছিল এর মধ্যে? না, এর মধ্যে কোনো যোগাযোগ হয়নি। চট্টগ্রাম যাওয়ার পরে একবার শুধু কথা হয়েছিল, তারপর থেকে তো দেখলাম ওর মোবাইলটাই অফ। ঠিক আছে, তুই যা, তোর দেরি হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, তুমি কিন্তু আমার খেয়াল রেখো অবশ্যই। কবির সাহেব, আমার ছেলের তো জামিন হলো না। আরে জামিন হয় নাই তো কি হয়েছে? আগামী 17 তারিখ তো কিছু রায় হয়ে যাচ্ছে, আর বিচার তো দ্রুত শেষ হয়ে যাচ্ছে। জামিন না হয়ে যদি একবারে খালাস নিয়ে বের হয়ে আসে, সেইটা ভালো না? আর আমিও এই জন্যেই এই জামিনের জন্য পিড়াপিড়ি করি নাই। উকিল সাহেব ঠিকই বলেছে, যদি খালাসি হয়ে যায় তাহলে জামিনের জন্য পিড়াপিড়ি করে লাভ কি? কিন্তু এই রায়ের ডেটটা খুব আর্লি হয়ে গেল না? কারণ আমি যতটুকু জানি যে এই ধরনের কেসে নাকি রায়ের ডেট পেতে অনেক সময় লাগে। ম্যাডাম, কেসের রায় নির্ভর করে কেসের মেরিটের উপর। তাছাড়া জজ সাহেব এ পর্যন্ত যতটুকু যুক্তিতর্ক শুনেছেন, উনি হয়তো মনে করেছেন ওইটুকু যথেষ্ট। আর এটা তো আপনাদের জন্যই ভালো, কারণ বাদীপক্ষ এখন পর্যন্ত প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী হাজির করতে পারে নাই। তাহলে আমার ছেলে খালাস পাবে তো? অবশ্যই খালাস পাবে। মুরব্বী, আপনি কোনো চিন্তা করেন না, আমি উকিল সাহেবের সাথে নিয়ে সুমন ভাই যাতে নির্বিঘ্নে খালাস পায় তার জন্য যা যা করা দরকার সব করতেছি। আর তাছাড়া রুবাইর সাহেব তো নির্দেশ দিয়ে দিছে, কোনো সমস্যা নাই। আপনি কোনো টেনশন করবেন না, আগামী 17 তারিখে আপনার ছেলে অবশ্যই মুক্তি পাবে, এ ব্যাপারে আপনি কনফার্ম থাকেন। মামলার রায়ের ডেটের জন্য সবাই অপেক্ষা করে। নির্দিষ্ট দিনে মামলার রায়ও হয়। বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা অনুযায়ী বন্ধুকে হত্যার অভিযোগে আসামি সুমনের ফাঁসির রায় হয়। রায় শোনার পরপরই সুমনের বাবা মিজান সাহেব স্ট্রোক করেন। তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। ছেলের শোকে সুমনের মা তখন পাগল প্রায়। এমন রায়ে রুবায়েত প্রচন্ড হতাশ স্নিগ্ধা। তারা রিভিউয়ের আবেদন করে। সামান্তার মৃত্যুর বিষয়টা চাপা পড়ে যায়। ওরা ভুলে যায় সিন্ধির কথা। অয়নের আর কোনো খোঁজ পাওয়া যায় না। বর্তমান নিয়ে সবাই এত ব্যস্ত যে অতীত স্মরণ করার সুযোগ পায় না। একটা সুন্দর স্বপ্ন নিয়ে
যে গল্পের সূচনা জীবনের বাস্তবতায় একটা সময় সেই স্বপ্নগুলো হারিয়ে যায়, আস্তে আস্তে নিমজ্জিত হতে থাকে গভীর শূন্যতায়।